হুম। নমস্কার, সুপ্রভাত। সিটিভিএনে স্বাগত আপনাদের সকলকে। এবং আজকের বিশেষত ৭৪তম স্বাধীনতা দিবসে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনারা প্রত্যেকে ভালো থাকুন। এবং এই যে কোভিডের যে পরাধীনতার মধ্যে আমরা ইতিমধ্যে রয়েছি, তবে কিছুক্ষণের মধ্যেই বা কিছু সময়ের মধ্যেই যেন এই পরাধীনতা থেকে আমরা অবশ্যই বেরিয়ে আসতে পারি, এই কামনাই আমরা করি। আপনাদের সঙ্গে রয়েছি আজকে আমি সুচিস্মিতা, এবং আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি, অর্থাৎ এডুকেশন অনলাইন অনুষ্ঠান আমরা শুরু করছি। আপনারা প্রত্যেকেই জানেন যে এডুকেশন অনলাইন মানেই এখনও পর্যন্ত যে এই কোভিডের যে পরাধীনতার থেকে আমরা বেরোতে পারিনি, তার জেরে স্কুল বা কলেজ বা টিউশন তেমনভাবে যাতায়াত হচ্ছে না। স্কুল কলেজ তো খোলাই হয়নি, কিন্তু টিউশনও তেমনভাবে আমরা গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে পড়াশোনা তেমনভাবে করা সম্ভব নয়। সেই কারণেই তোমাদের এবং আপনাদের প্রত্যেকের সুবিধার জন্য আমাদের এই এডুকেশন অনলাইন অনুষ্ঠান আজ আমরা শুরু করছি প্রত্যেক দিনের মতো। তবে আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি আপনাদের প্রত্যেকের ভীষণই পরিচিত মুখ। আপনারা প্রত্যেকেই বহুবার স্যারের কাছে এসে পড়াশোনা করেছেন, স্যার আপনাদের বহুবার পড়াশোনা করিয়েছেন, সেই স্যারই আজকে আমাদের সঙ্গে রয়েছেন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন স্যার পার্থপ্রতিম সরকার, সংস্কৃত কলেজের স্কুল। স্যার আপনাকে স্বাগত আজকে আরও একবার, এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা জানাই। একেবারে স্যার, আমরা কি কি নিয়ে পড়বো সেই বিষয়টা অবশ্যই চলে যাব, তবে আজকে কিছু কিছু পার্ট রয়েছে, আমরা একেবারে একটু ভাগাভাগি করে পড়বো। তার সঙ্গে সঙ্গে আমাদের আরেকটি বিষয় হচ্ছে, পড়াশোনা করতে গিয়ে ভীষণ অমনোযোগী হয়ে পড়ছি আমরা, বা হয়ে পড়েছি আমরা, এর আগেও হয়েছে, এবং যার জন্য পড়াশোনায় কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হয়েছে আমাদের। কি করে এই অমনোযোগিতা কাটানো যায়, বা পড়াশোনায় আরও মনোযোগ দেবেন কীভাবে, এই বিষয়টাও কিন্তু স্যার আপনাদের জানাবেন। স্যার, আমি একটুখানি আপনার কাছে প্রথমে রিকোয়েস্ট করবো যে আজকে কী কী বিষয় নিয়ে, কোন কোন ক্লাস নিয়ে আমরা একটু পড়াশোনা করবো, যদি আপনি একটুখানি জানিয়ে দেন। আজ আমরা পড়ব ক্লাস 8 এবং ক্লাস 9। এর মধ্যে ক্লাস 9 থেকে আমরা টেক্সট পড়ব, আমরা একটু গ্রামার প্র্যাকটিস করব, তারপর আমরা ক্লাস 8 থেকে রাইটিং স্কিল প্র্যাকটিস করব, এবং সব শেষে লেখাপড়ার জন্য খুব খুব জরুরি একটি কথা, যে ডিস্ট্র্যাকশন বা মনোযোগ বিক্ষিপ্ত হয়ে গেলে আমরা কিভাবে সেটাকে সামলাতে পারি, এই বিষয়টা আমরা কথা বলবো। আচ্ছা, তাহলে আমরা পড়াশোনা শুরু করি আজকে। আজকে আমরা প্রথমে দুটো ক্লাস নিয়ে থাকবো, ক্লাস 9 এবং 8, অর্থাৎ ক্লাস 8 ও 9। নিঃসন্দেহে বুঝতেই পারছেন, পার্থপ্রতিম সরকার যখন রয়েছেন তখন ইংরেজি নিয়ে আমরা পড়াশোনা করব আজকে। আর কি কি বিষয় নিয়ে এগোবো এক এক করে আমরা বলবো, তবে প্রথমে আমরা ক্লাস 9 নিয়ে যাব, তাই তো? আচ্ছা, ক্লাস 9 নিয়ে আমরা পড়াশোনা শুরু করব। ক্লাস 9-এর 11 চ্যাপ্টারের টেক্সট নিয়ে আমরা পড়াশোনা শুরু করব। স্যার, আপনার কাছে আমি দিয়ে দিলাম, আপনি শুরু করুন। ওকে। Lesson 11. The title of this story is A Shipwrecked Sailor. Sailor, নাবিক, যিনি জলযান, নৌকো বা জাহাজে যিনি থাকেন, কাজ করেন, তিনি হচ্ছেন নাবিক, সেইলার। শিপরেকড, রেক মানে ধ্বংস, বিনষ্ট হওয়া। শিপরেকড, কোনো জাহাজ যখন নষ্ট হয়, ডুবে যায়, জাহাজ ডুবি ঘটে, তখন আমরা সেটাকে বলি শিপরেক। ইটস অ্যান ইনসিডেন্ট অফ শিপরেকড। আর জাহাজ ডুবির ফলে যে মানুষ ক্ষতিগ্রস্ত, তাকে আমরা বলি শিপরেকড। তাহলে আ শিপরেকড সেইলার ইজ আ সেইলার হু ইজ ড্যামেজড, হু হ্যাজ সাফার্ড ফ্রম শিপরেকিং। শুরু করি আমরা। On September 30, 1659, I, miserable Robinson Crusoe, being shipwrecked during a violent storm, came on shore on this dismal island. So this story starts with the first person singular number account, I. It directly starts with I. So the narrator is narrating his experience. On September 30, 1659, 1659 September 30 এই ডেটে I, the narrator, miserable Robinson Crusoe. Robinson Crusoe describes himself miserable, দুর্দশাগ্রস্ত, miserable, দুর্দশাগ্রস্ত, বেচারা। Being shipwrecked, জাহাজ ডুবির ফলে, during a violent storm, storm ঝড়, ঝঞ্ঝা,
violent, প্রবল, তীব্র। Violent, when this word is used for human beings, his behavior is violent, আক্রমণাত্মক, হিংস্র। Violent storm, ভীষণ তীব্র ঝড়, came on shore, came to the seashore after the shipwrecking on this dismal island, dismal, full of sadness. এই দ্বীপে, আইল্যান্ড, এই দ্বীপে কেমন দ্বীপ? টু রবিনসন ক্রুসো, দিস আইল্যান্ড ইজ dismal, disappointing, full of sadness. I call it the island of despair. Despair, হতাশা। আমি এই দ্বীপটিকে আইল্যান্ড অফ ডেসপেয়ার বা হতাশার দ্বীপ বলি। দ্য ন্যারেটর সেজ, I was almost dead. আমি প্রায় মারা গেছিলাম। And the rest of my ship's company was drowned. Rest, রেস্ট একটি মানে বিশ্রাম, একটি মানে অবশিষ্ট। রেস্ট অব মাই শিপস কোম্পানি, আমার জাহাজের অবশিষ্ট সঙ্গীরা ওয়াজ ড্রাউন্ড, তারা ডুবে গেছিলেন, তারা তাদের সলিল সমাধি ঘটেছিল। ড্রন, নিমজ্জিত হওয়া, ডুবে যাওয়া। আই হ্যাড নাইদার ফুড, হাউস নর ক্লোথস। To Robinson Crusoe, there was no food to eat, there was no house to live in, and there was no clothes to put on. I feared I would be devoured by wild beasts. I fear, আমি ভয় পেয়েছিলাম, I would be devoured. Devour means গলাধঃকরণ করা, গিলে ফেলা। I would be devoured by, আমাকে গিলে ফেলবে, আমাকে খেয়ে ফেলবে। কারা? wild beasts, বুনো পশুরা। beast, পশু, wild, বুনো বা বন্য। when night came, I slept in a tree. আমি ঘুমিয়েছিলাম যখন রাত হয়েছিল। for fear of wild creatures, creature মানে প্রাণী, creature প্রাণী। fear of wild creatures, that I might be attacked by wild creatures. This was the fear of Robinson Crusoe. He became afraid, so he slept in the trees. It rained all night. সারা রাত ধরে বৃষ্টি হয়েছিল। The rain continued through the next day with gusts of wind. Wind, বাতাস, in Bengali বাতাস। Gust, ঝাপটা। When the speed of wind increases suddenly and in severe way, it's gust, ঝাপটা। The rain continued through the next day. Even on the next day, it rained and accompanied with gusts of wind. রেইনের সঙ্গে কি ছিল? প্রবল বাতাসের ঝাপট। Only a wreck of my ship was to be seen at low water. শুধুমাত্র ওই জাহাজের একটু ধ্বংসাবশেষ, যেখানে জল কম সেখানে ভাসছিল। was to be seen, শুধুমাত্র দেখা যাচ্ছিল। I swam to the wreck to rescue and secure for my survival. Survival, টিকে থাকা, রক্ষা পাওয়া। আমার রক্ষা পাওয়ার জন্য, টিকে থাকার জন্য। I swam, past form of swim. Swim is সাঁতার কাটা। I swam, আমি সাঁতার কেটেছিলাম। To the wreck, সেই ধ্বংসাবশেষের কাছে গেছিলাম সাঁতার কেটে। কেন? To rescue and secure. রেস্কিউ করা, উদ্ধার করা, সিকিউর, সুনিশ্চিত করা। উদ্ধার করতে, রক্ষা করতে আমার জন্য, সুনিশ্চিত করতে। ফর মাই সার্ভাইভাল, আমার টিকে থাকার জন্য। সাম ফুড অ্যান্ড আদার প্রভিশনস, কিছু খাবার। অ্যান্ড আদার প্রভিশনস, প্রভিশনস মিনস supply of food and drinks and other items which are necessary for living. বেঁচে থাকার জন্য যে খাদ্য, পানীয় ইত্যাদি প্রয়োজন, we call it provisions. I was able to collect some wood. Robinson Crusoe, what he was able to collect? Some wood, কিছু শুকনো কাঠ,
cable, tar, string, a knife, string, সুতো বা দড়ি, a knife, ছুরি, nails and a gun. nails, পেরেক এবং a gun এবং একটি বন্দুক. I also collected a hammock and some canvas with which I made a tent. tent, তাবু, সাময়িক থাকার জায়গা. উনি বলছেন আমি তাবু বানিয়েছিলাম কি দিয়ে? Some canvas. Canvas is a kind of hard piece of cloth. শক্ত মোটা কাপড়. ক্যানভাস এবং হ্যামক. হ্যামক হচ্ছে দড়ি বা নেট দিয়ে তৈরি বিছানা, দোলনার মতো হ্যামক, টেম্পোরারি যেগুলো মানুষ ব্যবহার করে. সো আই অলসো কালেক্টেড আ হ্যামক অ্যান্ড সাম ক্যানভাস উইথ হুইচ আই মেড আ টেন্ট. আমি সেগুলো দিয়ে এই ক্যানভাস এবং হ্যামক দিয়ে একটা টেন্ট বানিয়েছিলাম. ফর দ্য টাইম বিং I got some ink and paper, কাগজ কলমও পেয়েছিলাম. I also found some money, but they were useless to me in this barren island. এই barren island-এ, এই নিষ্ফলা দ্বীপে, এই শুষ্ক দ্বীপে যেখানে প্রাণের কোনো চিহ্ন নেই, সেখানে আমি মানি দিয়ে কি করব? Money is used for buying something. What could he buy there? There was no one, no trace of civilization. So he correctly called the money useless. I was some 100 leagues out of the ordinary course of the trade of mankind. Trade here means works, activities. মানুষের, mankind, মানব জাতির যেগুলো ট্রেড অর্থাৎ যেগুলো অ্যাক্টিভিটিস, সেখান থেকে 100 leagues away. লিগ হচ্ছে, a league is one unit of measurement, one unit of distance. যেমন আমরা জানি মাইল or kilometer. A league is also that kind of an unit of measurement. A unit of measurement, 3 miles, roughly 3 miles is equal to a league, 1 league. Some 100 leagues out of the ordinary course of the trade of mankind. সভ্য মানুষদের জগৎ থেকে, কাজকর্ম থেকে আমি শত শত লিগস দূরে. আই ওয়াজ কনভিন্সড, আমি বিশ্বাস করেছিলাম, আমি বুঝেছিলাম, কনভিন্সড, এটা আমার বিশ্বাস হয়েছিল. আই হ্যাড টু স্পেন্ড দ্য রেস্ট অফ মাই লাইফ অ্যালোন. বাকি জীবন সবটা আমাকে একা কাটাতে হবে ইন দিস ওয়াইল্ড ডেজোলেট আইল্যান্ড. এই দ্বীপ, যে দ্বীপটা ওয়াইল্ড, no trace of human civilization, so wild and desolate, without any living creature, without any living human being, alone. আমাকে একাকী এই বুনো দ্বীপে বাকি জীবনটা কাটাতে হবে. This was his conviction. So this is the text. বাহ, স্যার এত সুন্দর করে বোঝালেন, ভীষণ ভালো লাগে স্যারের এত সুন্দর করে বোঝানো বিষয়টা. আমরা টেক্সট তো আলোচনা করলাম, তাহলে কি আমরা গ্রামারে চলে যাব পরবর্তী? আচ্ছা, একেবারে. তাহলে আমরা একটু আগেও বলেছিলাম, আমি আপনাদের বলেছিলাম যে আমাদের 4টে ভাগে ভাগ করা রয়েছে. পরবর্তী ভাগটা কি রয়েছে আমরা অবশ্যই আসবো. তবে টেক্সট আমরা পড়লাম, টেক্সট এতক্ষণ ধরে দেখলেন. আশা করি স্যারের বোঝানো কোনো অসুবিধা নেই. তবু তোমাদের বলবো, তোমাদের যদি কোনো কনফিউশন থাকে বা তোমাদের যদি কোনো কিছু জানার থাকে, দেখো এখানে সরাসরি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে তোমরা ফোন করে স্যারের সঙ্গে সরাসরি কথা বলতে পারো. আমরা পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি, আমরা এবার গ্রামারে চলে যাব. স্যার, students who are listening to me, please open page number 90 of your textbook. Open page number 90 of your textbook and look at exercise 4. Now first I am reading the instruction. Underline the adverbs and state their kinds. বুঝিয়ে বলি, underline the adverbs. So there are, you find A, B, C, D, there are 4 sentences. And your task will be to underline an adverb in each sentence and state their kinds. তাদের ধরনটা বলতে হবে. We need to understand. Adverb-এর ধরন বলতে, it means the classification of adverbs. Now how do we classify the adverbs? কিভাবে আমরা adverb-এর মধ্যে শ্রেণী বিভাজন করি, আমরা বিভক্ত করি? Adverbs are divided according to their function. Now you can ask me,
স্যার অ্যাডভার্ব কি কাজ করে? অ্যাডভার্ব তো কাজ যেটা করে স্যার, অ্যাডভার্ব সেইজ সামথিং অ্যাবাউট দ্য ভার্ব অর দ্য অ্যাডজেক্টিভ অর দ্য অ্যাডভার্ব। অ্যাডভার্বের কিন্তু তিনটে। অ্যাডভার্ব কিছু বলে, কার সম্পর্কে বলে? অ্যাডজেক্টিভ যেমন বলে নাউন সম্পর্কে, অ্যাডভার্ব বলে ভার্ব সম্পর্কে এবং অ্যাডজেক্টিভ সম্পর্কে এবং অ্যাডভার্ব সম্পর্কে। সো দিস ইজ দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডভার্ব, বাট দ্য ফাংশন দ্যাট অ্যাডভার্ব প্লেজ কি কি হয় দেখো। আমরা এভাবে বলতে পারি, অ্যাডভার্ব। Now, kinds of adverb. Adverbs are of four kinds. Number one, manner. Adverb of manner. Number two, adverb of time. Adverb of time. Number three, adverb of place. And number four, adverb of frequency. 1, 2, 3, 4. Now, what is an adverb of manner? Adverb of manner আমরা কাকে বলি? The adverb that says us how something is done. 4 sentences. How something is done. একটা কাজ কিভাবে করা হচ্ছে। Take an example. I am talking, isn't it? কিভাবে আমি কথা বলছি? How do I speak? এই প্রশ্নের উত্তর যেটা দেবে সেটা হচ্ছে adverb of manner. I speak slowly. I speak slowly. Slowly is adverb of manner. Why? Because this is indicating to us how something, it means speaking, is being done. Next, adverb of time. When something is done. I teach you today. I teach you today. Today is adverb of time. Why? Because this is indicating when the verb that is speaking or teaching here, when the verb teaching is being done. Then comes adverb of place. Where does it happen? The place where something takes place. For example, since I sat here, I went nowhere. Since I sat here, আমি যখন থেকে এখানে বসেছি, I went nowhere. আমি কোথাও যাইনি. Nowhere is adverb of place. And then comes adverb of frequency. Number 4, adverb of frequency. Adverb of frequency indicates how often it happens. How often something happens. Adverb of frequency. কত ঘন ঘন ঘটে. I teach here almost regularly. I teach here regularly. Regularly. This is adverb of frequency. Clear? There are 4 kinds of adverbs. Now, let us read the sentences from your textbook, page number 90. Sentence number 1, it is too hot today. It is too hot today. তোমরা সকলেই বুঝতে পারছো এখন কখন টাইমটা বোঝাচ্ছে? Today. So today is the adverb of manner. I'm sorry, adverb of time. This is indicating the time. It is too hot today. Today is adverb of time. The girl, second sentence, the girl seldom visits my house. Seldom মানে প্রায় না, কদাচিৎ. The girl আমার বাড়িতে আসে, visits my house, seldom, কদাচিৎ. তার মানে the word seldom, it indicates the frequency of her coming, of her visiting.
So seldom is the verb and it is seldom is the adverb and it is adverb of frequency. Adverb of frequency, seldom. Third sentence, he searched everywhere for the book. সে বইটার জন্য সর্বত্র খুঁজেছে। ভার্ব খোঁজা, সার্চ। কোথায় খুঁজেছে? প্লেস, এভরিওয়্যার, সর্বত্র। সো দিস ইজ অ্যাডভার্ব অফ প্লেস। অ্যান্ড লাস্ট সেন্টেন্স, দ্য বয় রানস ফাস্ট। ছেলেটি জোরে দৌড়ে, ফাস্ট। ভার্ব রানস। কিভাবে দৌড়োয়? হাউ ডাজ হি রান? হি রানস ফাস্ট। So it is indicating the manner of his running. So ধরন, fast. So this is an adverb of manner. আমি আরেকবার বলে দিই, it is too hot today. Today, adverb of time. The girl seldom visits my house. Seldom, adverb of frequency. He searched everywhere for the book. Everywhere, adverb of place. And the boy runs fast, adverb of manner. I hope all of you who are listening to me can understand what I have explained today. We have explained from class 9, it's exercise number 4 and it's about the classification of adverbs. বাহ, তাহলে গ্রামার কি এখানেই শেষ হচ্ছে নাকি আপনি আর না, কিছু এখানে বলবেন? শেষ, এখানে আচ্ছা, শেষ। আচ্ছা, তাহলে আমরা ক্লাস 9টা বোধহয় এখানেই শেষ করছি, তাই তো? আচ্ছা, আমরা ক্লাস 9টা এখানে শেষ করছি। তবু তোমাদের বলবো যে যারা ক্লাস 9-এ রয়েছো তাদের যদি কোনো কনফিউশন থাকে, স্যার রয়েছে, তোমরা ফোন করে জানতেই পারো। আমরা এবার সরাসরি চলে যাব ক্লাস 8-এ। তবে 8-এর কিন্তু আজকে একটু অন্যরকমভাবে পড়ানো হচ্ছে, কারণ আজকে যে বিষয়টা নিয়ে ক্লাস 8-এর রয়েছে সেটা 1 নম্বর হচ্ছে ভীষণ স্কোরিং, ফলে নাম্বার তোলা যায় ভীষণভাবে। সেই জন্য এইটাকে ভালো করে শেখাটা খুব প্রয়োজন। আজকে আমরা রাইটিং স্কিল নিয়ে যাব, লেসন 9। স্যার, আমরা তোমরা যারা বই নিয়ে বসেছো সামনে, টিভি সেটের সামনে, তোমরা ওপেন পেজ নাম্বার 88, পেজ নাম্বার 88 of the textbook of class 8. It's from lesson number 9. Come to activity 8A. Write a short story. This is about story. In about 80 words, using the following hints, give a suitable title to the story. একটা suitable title দিতে হবে. So, some points have been given. Now, your task will be to write a story. Now, when we learn writing, we all know কিভাবে আমরা রাইটিং স্কিল শিখি। আমরা জানি রাইটিং স্কিল শেখার আমাদের there are 3 steps. The first step, learning important points. Important points. Important point about how to write this particular type of writing. Number 2, model answer. And number 3, this is this very, very important part. কেন বললাম এই পার্টটাকে very, very important? Because this is the function of the teacher. The teacher teaches you, as I am teaching you now, what are the important points of this particular writing skill. Here in this case, this is story writing, how to write a story. Then I will provide you with one model answer. তারপর তোমাকে টেস্ট পেপার থেকে অথবা কোয়েশ্চেন ব্যাংক থেকে ক্রমাগত প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। The more you practice, the more you will learn how to write a story. Clear? ভালো করে শেখার চেষ্টা যদি আমরা করি যে কিভাবে একটি ধরনের একটি পার্টিকুলার টাইপ অফ রাইটিংকে লিখতে হয়, তাহলে কিন্তু আমরা যে কোনো এই ধরনের যে কোনো রাইটিংয়ে আমরা লিখতে পারবো। অনেক সময় ছাত্ররা প্রশ্ন করে, অনেক সময় অভিভাবকরা জানতে চান, স্যার স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে ওই গল্পটা কি আসতে পারে
বা এই পাঁচটা গল্প আমরা শিখেছি স্যার, এর মধ্য থেকে এর বাইরে কি আসতে পারে? তার মানে ইউ আর রানিং আফটার মাগিং আপ, মুখস্থ করার দিকে যাচ্ছে। তুমি 5টা শিখলে, 10টা শিখলে, 15টা শিখলে, 20টা শিখলে, পরীক্ষায় যদি 20টা না এসে 21তমটা আসে, তাহলে তো তোমার ভরাডুবি। সেজন্য তুমি যদি শেখো হাউ টু রাইট এ স্টোরি বাই ইউজিং দ্য পয়েন্টস গিভেন, পয়েন্ট দেওয়া থাকবে তোমাদের, তাহলে তোমরা যে কোনো পয়েন্ট আসুক না কেন, ইউ ক্যান ফ্রেম আ স্টোরি, ইউ ক্যান রাইট আ স্টোরি। নাও লেটস learn how to write a story. What are the important points of writing a story? The first point, use past tense. Use past tense. Past tense ব্যবহার করবে। কেন? তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার why should we use past tense, why not future tense? Because you are describing a story. A story means it happened some time ago, maybe 100 years ago, maybe 1000 years ago, maybe yesterday, but you are describing something that took place in past time, so you must use past tense. কখনো কখনো প্রেজেন্ট টেন্স হবে কোনো কোনো একটা স্টোরির মধ্যে, কোনো কোনো জায়গায়, কোথায় হবে আমি বলে দেবো, but generally in most of the cases you will use past tense. Second point, linkers. You will use linkers. A linker links up one sentence with another sentence, one clause with another clause, one phrase with another phrase, one word with another word. In this case, in case of story writing, you will use linkers to link up the next sentence with the previous one. Clear? কি হয় লিঙ্কার ব্যবহার করলে? লিঙ্কার ব্যবহার না করলে, স্যার আমি লিঙ্কার ব্যবহার যদি না করি আমার কি ক্ষতি হবে? আপনার কথা শুনে আমি লিঙ্কার ব্যবহার করতে যাব কেন? You will use linkers because a linker makes it easier for the readers to go through the story. তুমি আগের কথা থেকে পরের কথায় যাবার যদি একটা যোগসূত্র থাকে, তোমার নিজেরও পড়তে সুবিধা হবে দেখবে। So in a story, if there are say 10 sentences and if you can use 3 or 4 linkers, enough. আমরা পরীক্ষকরা বুঝে নেব তুমি স্টোরি রাইটিং শিখেছো। নেক্সট পয়েন্ট, ইউজ সিম্পল সেন্টেন্সেস। ইউজ সিম্পল সেন্টেন্সেস. It means when I say use simple sentence, I mean avoid using complex or compound sentences. কেন? কেন স্যার সিম্পল সেন্টেন্স কেন ব্যবহার করব, কমপ্লেক্স কেন করব না? সিম্পল সেন্টেন্স এ কারণে ব্যবহার করব আমরা, কারণ তাহলে পাঠক ঝরঝরে ভাবে পড়তে পারেন, পাঠকের পড়াটা সহজভাবে এগিয়ে যায়। আর যদি কোনো পাঠক হোঁচট খেতে খেতে এগুতে হয়, তাহলে সে পাঠক 1.5 পাতা পড়ে বইটা বন্ধ করে ছুঁড়ে রেখে দেবেন, বলবেন আই এম নট গোয়িং টু রিড দিস স্টোরি, ইটস আ ব্যাড স্টোরি। কি ধরনের ইমপ্রেশন আমরা তৈরি করতে চাই? গল্প যখন লিখব যেন পাঠক সহজভাবে পড়তে পারেন, তরতর করে পড়তে পারেন। সো ইউজ সিম্পল সেন্টেন্সেস। আমি যে তোমাদেরকে বোঝাচ্ছি, খেয়াল করে দেখো আমি ছোট ছোট বাক্য ব্যবহার করি, বেশিরভাগ ক্ষেত্রে আমি ছোট ছোট বাক্য ব্যবহার করি। আমি খেয়াল রাখি যাতে আমার কথা তোমরা যখন শুনছো তখন তোমাদের যেন বুঝতে কোনো সমস্যা না হয়, এক নাগাড়ে বুঝতে পারো। সো ট্রাই টু ইউজ সিম্পল সেন্টেন্সেস। মনে রাখতে হবে কিন্তু আমাদের এক একটা পার্টিকুলার টাইপ অফ রাইটিং ডিম্যান্ডস ডিফারেন্ট কাইন্ড অফ রাইটিং এবিলিটি। When you are writing a notice, you will not use simple sentences. In a notice writing, you can use complex sentences, compound sentences. But in writing a story, I suggest you to use simple sentences. Then use short sentences. Short sentences, not long sentences. Avoid using long sentences as much as you can. কেন? ওই যে বললাম ছোট ছোট বাক্য পড়তে সুবিধে হয়, আমাদের ঝরঝর করে পড়তে পারি আমরা।
সেজন্য ছোট ছোট বাক্য ব্যবহার করবে। খেয়াল রেখো, ইন রিপোর্ট রাইটিং I don't suggest you to write short sentences. What I stress here that every kind of writing skill demands certain features which are unique to it. Then use plain language. Plain language, সহজ ভাষা, যেমনভাবে আমরা কথা বলি, যেমনভাবে আমরা দৈনন্দিন জীবনে কথা বলি, যেমনভাবে আমরা বন্ধুদের সাথে কথা বলি, তেমনিভাবে ঝরঝরে ভাষায়, সহজ ভাষায়, উই সে লুসিড ল্যাঙ্গুয়েজ, তরল ভাষায়। আচ্ছা স্যার, আমাদের একটা ফোন রয়েছে, Sure, আমাকে একটুখানি নিন। sure. আচ্ছা, হ্যালো, কে রয়েছো? না, যোগাযোগ বোধহয় বিচ্ছিন্ন হয়েছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা মনোযোগ দিই আবার। Sixth point, use of direct speech. Use of direct speech. Use of direct speech. Direct speech কখন আমরা ব্যবহার করি? When we use conversation. কারুর কথা ব্যবহার করছি। যেমন ধরো, আমি একটা উদাহরণ দিয়ে বলি, এক্স ওয়াইকে বলল, আমি আজ অনলাইন এডুকেশন ক্লাসটা শুনবো। এই যে আমি আজ অনলাইন এডুকেশন ক্লাসটা শুনবো বা দেখব, এই যে এটা এক্স ওয়াইকে বলল। এক্স ওয়াইকে যেটা বলেছে, পরেরটাকে আমরা ডিরেক্ট স্পিচে ব্যবহার করছি, ডিরেক্ট ন্যারেশনে। যেটা একটি স্টোরিতে ট্রাই টু ইউজ in two or three cases try to use direct speech or dialogue or conversation or maybe monologue, একা একাও বলতে পারে। And the last point, the title of the story, very important point. Remember, write the title of the story in such a way when the reader can understand, reader can guess the subject matter of the story itself. একটা স্টোরির শিরোনাম এমন হওয়া উচিত যাতে স্টোরির মূল বক্তব্যটা সেই শিরোনামের মধ্যে উঠে আসে। আর একটি পয়েন্ট আছে, সেটা তোমাদের এখানে এই টেক্সট বইয়ে এই প্রশ্নে উল্লেখ করা হয়নি, তবুও আমি বলে দিই, সামটাইমস দ্য স্টুডেন্টস আর আস্কড টু রাইট আ মরাল অফ দ্য স্টোরি। এই গল্পটির একটি নীতি কথাটা কি আছে, তুমি তখনই লিখবে দ্য মরাল অফ দ্য স্টোরি ইফ দিস হ্যাজ বিন ক্লিয়ারলি আস্কড ইন দ্য কোয়েশ্চেন। ইফ দিস ইজ নট আস্কড ইন দ্য কোয়েশ্চেন, ইউ উইল নট রাইট দ্য মরাল। আচ্ছা স্যার, আমরা আবারও অবশ্যই পড়ায় মনোযোগ দেবো, কিন্তু তার আগে একটি ফোন রয়েছে, একটু নিয়ে নেবো। হ্যাঁ। হ্যালো, কে রয়েছো? হ্যালো, আমি প্রিয়াঙ্কা পাল বলছি, বীরভূম থেকে। বলো, তোমাকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। হ্যাঁ, আপনাকে স্যারকে স্বাধীনতা দিবসের জন্য অনেক শুভেচ্ছা। হ্যাঁ বাবা, বলো। স্যার, আমার টাইটেল লেখার ক্ষেত্রে এবং যখন মোরাল লিখি তখন আমি বারবার ফেলিওর হয়, মানে ঠিকভাবে গুছিয়ে লিখতে পারি না টাইটেলটা আর মোরালটা। স্যার যদি বলে দেন যে কিভাবে লিখলে ভালো হয়, তাহলে খুব উপকৃত হব। আচ্ছা প্রিয়াঙ্কা, ভেরি গুড কোয়েশ্চেন, থ্যাংক ইউ। টাইটেল এবং মোরাল লেখার ক্ষেত্রে সমস্যা যদি হয়, কি করবে? when you first read the question paper, প্রিয়াঙ্কা, এটা শুধু এই প্রশ্ন করে ভালো করেছো তুমি, আমি বাকি সকলেরকে বলতে পারছি উত্তরটা। when you first read the story, the points given, try to frame in your mind an idea about the subject matter of the story. কি নিয়ে লেখা? একটি বাঘ এবং একটি হরিণ। ও আচ্ছা আচ্ছা, এক বাঘ হরিণ তাদের মধ্যে ফরেস্টেই হয়েছিল। সো ইউ আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি ইজ অ্যাবাউট সাম ইনসিডেন্ট ইন দ্য ফরেস্ট বিটুইন আ টাইগার অ্যান্ড আ ডিয়ার। একজন শিক্ষক এবং ক্লাসে ছাত্রদের মধ্যে ঘটনা ঘটেছিল। সো দিস ইজ অ্যাবাউট আ স্টোরি ওয়্যার দেয়ার ইজ এ টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস। তাহলে কি বিষয়ে তুমি গল্পটা লিখতে যাচ্ছ, তোমার মাথায় ধারণাটা ক্লিয়ার হলো। অ্যান্ড আরেকটা কথা বলে রাখি আমি এখানে, টাইটেল লেখার সময় আমি এটা স্টুডেন্টদের বলি, ডোন্ট রাইট দ্য টাইটেল অ্যাট দ্য বিগনিং অফ দ্য স্টোরি। আগেই লিখো না, লিভ আ স্পেস দেয়ার। তুমি স্টোরিটা লিখে নাও, ইউ ফ্রেম দ্য হোল স্টোরি, লিখে নাও সেটা পুরোটা। লেখা হয়ে গেল, কেন বলছি জানো?
যখন তুমি লিখছো তোমার মাথার ভেতর কাজ চলছে, এই গল্পটা নিয়ে গল্পটাকে কিভাবে সাজাচ্ছ, কোনটা আগে দিচ্ছ, কোনটা পরে দিচ্ছ, কি কার মুখে কোন কথাটা বসাচ্ছ। ইয়োর ব্রেইন বিকামস অ্যাক্টিভ। যখন তুমি গল্পটা তোমার লেখা হয়ে গেছে তখন কি হবে, দ্য ফরমেশন অফ ইয়োর আইডিয়া অ্যাবাউট দ্য স্টোরি ইজ কমপ্লিট। নাও it will be much easier for you, Priyanka, it will be much easier for you if you try to write the title of the story after finishing the body of the story. লেখা হয়ে গেল, এবার টাইটেলটা লেখো। এবং মরালটার ক্ষেত্রে যদি তুমি দেখো, সব গল্পে মরাল থাকে না, সব গল্পে মরাল দিয়ে তোমাকে লিখতেও বলে না। যদি তুমি দেখো গল্পে কোনো তোমার মনে হয় যে কোনো মরাল আছে, ইফ দেয়ার ইজ আ মরাল লেসন ইন দ্য স্টোরি অ্যান্ড ইট হ্যাজ বিন মেনশনড ইন দ্য কোয়েশ্চেন, তোমার যেটা মনে হচ্ছে সহজ কথায় সেটা লেখো। কারুর লিখিয়ে দেওয়া না, কোনো মুখস্থ করা না। তোমার মনে হলো গল্পে বলা আছে সৎ পথে থাকা ভালো কাজ, লেখো। যেটা তোমার মনে হচ্ছে সহজভাবে লেখো। শুধু একটা কথা বলবো, টাইটেল এবং মরাল এই দুটো নির্দিষ্ট জায়গায় লেখার আগে তুমি তো এভাবে করে লিখবে। আচ্ছা আমি এটা মুছে দিই বাবা, তোমরা সবাই দেখতে পেয়েছো নিশ্চয়ই। মনে করো দিস ইজ দ্য স্টোরি, বডি অফ দ্য স্টোরি, এখানে তুমি লিখেছো স্টোরিটা। এবার তুমি যখন টাইটেলটা লিখবে এখানে, এই জায়গাটায় প্রথমেই এখানে লিখো না, তুমি অন্য কোথাও একটা টাইটেলটাকে লিখে প্র্যাকটিস করে নাও। না পছন্দ হলো না, যেটা লিখেছি আমি কেটে দিলাম, কেটে দিয়ে আরেকটা লিখলাম, না না এটা তো গন্ডগোল হচ্ছে, কেটে দিলাম, এইটা লিখলাম, হ্যাঁ এটা ঠিক হয়েছে। নাও ওয়েন ইউ আর স্যাটিসফাইড উইথ দ্য টাইটেল, এখানে সেটাকে লেখো। ডু দ্য সেম উইথ দ্য মরাল। Never go for writing the title of the story and the moral of the story at the beginning. Finish the body of the story first, then go for answering the, then go for writing the title of the story and the moral of the story. I think that will be much easier for you. পরীক্ষা হলে তবে কখনো কখনো একটু চাপ হয়ে যায়, পরীক্ষার টেনশন থাকে, কি লিখবো। চলো না, লেখো না, যেটা বুঝতে পারছো তুমি পরীক্ষা হলে বসে। বিলিভ ইন ইয়োর সেলফ, বিলিভ ইন ইয়োর ওন এবিলিটি, বিলিভ ইন ইয়োর ওন আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য স্টোরি, বিলিভ ইন ইয়োর ওন স্কিল। লেখো। আমি লিখতে গেলেই ভুল হয়, এই ভাবনাটাকে প্রশ্রয় দিও না। চেষ্টা করো, আস্তে আস্তে করে। আমাদেরও ভুল হয়েছে যখন আমরা লিখতাম ছোটোবেলায়, এখনও কত ভুল হয় লিখতে গেলে, বলতে গেলে। কখনো ভুল মানুষ হতেই পারে। একদমই, সবসময় মনে রাখতে হবে ফেলিয়ার ইজ এ পিলার অফ সাকসেস। তুমি যদি আটকাও তবেই তুমি পরবর্তী সময় এগোবে, নিঃসন্দেহে, কোনো চাপ নেই। তুমি যেটা পড়ছো সেটা ভালো করে পড়ো, যেটা স্যার লেখাচ্ছেন, দেখিয়ে দিচ্ছেন সেটাকে আশা করি সমস্যা নেই কোনো, কিন্তু তবু যদি সমস্যা থাকে স্যারের কাছে জিজ্ঞেস করো। স্যার তো রয়েইছেন, স্যার অবশ্যই তোমাদের জন্য বারবার আসেন আমাদের এই অনুষ্ঠানে এবং তোমাদের সঙ্গে কমিউনিকেট করে যাতে তোমাদের সমস্ত রকম সুবিধা হয়। তাই তোমাদের কোনো অসুবিধা থাকলে অবশ্যই স্যারের কাছে জানাও। এবং স্যার একটা কথা ভীষণ ভালো বলেছেন, যেটা আমাদের প্রত্যেকটা স্যার এবং প্রত্যেকটা ম্যাডাম বারবার করে বলেন, তাহলে প্র্যাকটিসটা সবসময় করো। তোমরা লেখার প্র্যাকটিস বা সমস্ত কিছু প্র্যাকটিস যদি ভালো করে করো, তোমরা পরীক্ষা হলে গিয়ে দেখবে তোমাদের কাছে এই জিনিসটা কিন্তু অনেক ইজি হবে। স্যার রাইটিংটা, আচ্ছা একেবারেই। স্যার আমি পরবর্তী বিষয়ে চলে যাব, তবে তার আগে আপনি কি কিছু বলতে চান? আমি কোয়েশ্চেনটা পড়ি। আচ্ছা, পেজ নাম্বার 88, অ্যাক্টিভিটি 8A, রাইট এ স্টোরি, এগুলো তো আমরা পড়েছি। গিভ আ সুটেবল টাইটেল পড়েছি। এবার আমি পয়েন্টগুলো পড়ি। আ ফার্মার ফাইন্ডস আ স্নেক অলমোস্ট ডেড উইথ কোল্ড। ঠান্ডায় একটি সাপ প্রায় মৃত প্রায় হয়ে গেছে। এক কৃষক সেটাকে দেখেছিলেন। ব্রিংস ইট হোম, সেটাকে বাড়িতেও নিয়ে এনেছিলেন, দয়া হয়েছিল তাই। আহা, সাপটা মরে যাবে, একটা প্রাণী। ওয়ার্মস ইট, সেটাকে উষ্ণতা দিয়েছিলেন, হয়তো কাপড় টাপড়ের উপর রেখে উষ্ণতা দিয়েছিলেন। সেভস ইটস লাইফ, তার জীবন রক্ষা হয়েছিল। দ্য স্নেক ইজ অ্যাবাউট টু বাইট দ্য ফার্মারস সন, সেই সাপটি কিছুক্ষণ পর সেই কৃষকের ছেলেকে কামড় দিতে উদ্যত হয়েছিল। দ্য ফার্মার চেইজেস অ্যাওয়ে দ্য স্নেক, ফার্মার তখন সাপটিকে
চেইজ করে তাড়িয়ে দিয়েছিলেন। তোমাদের কাছে দেখো একটি আমি মডেল আনসার রাখছি। দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা সকলে, আমি পড়ি এই পয়েন্টগুলোকে কিভাবে ডেভেলপ করে আমরা লিখছি। ওয়ান্স আপন এ টাইম, লিঙ্কার কিন্তু ব্যবহার করতে শুরু করে দিলাম প্রথমেই। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ আ ফার্মার নেমড লক্ষ্মীচরণ বর্মন। লক্ষ্মীচরণ বর্মন নামে এক কৃষক ছিলেন, একদা এক কৃষক ছিলেন। ওয়ান ইভিনিং হি স ইন ডিম লাইট আ স্নেক। এক সন্ধেবেলা ডিম লাইট, মৃদু আলোয়, আলো যখন কমে এসেছে, ডিম লাইট, তিনি কি দেখেছিলেন? আ স্নেক, একটা সাপ, অলমোস্ট ডেড উইথ কোল্ড, লাইং ইন ফিল্ড, মাঠে পড়ে আছে প্রায় মৃত, অলমোস্ট ডেড, ঠান্ডায় জমে প্রায় মরে যাচ্ছে। কাইন্ড হার্টেড লক্ষ্মীচরণ ফেল্ট পিটি ফর ইটস মিজারেবল কন্ডিশন। এর মিজারেবল বা দুর্দশা দেখে লক্ষ্মীচরণ তার দয়া হয়েছিল, পিটি, দয়া অনুভব করেছিলেন লক্ষ্মীচরণ। পুয়ার ক্রিচার অফ গড, লেট মি হেল্প ইট, হি মারমার্ড। লক্ষ্মীচরণ বিড়বিড় করে কি বলেছিলেন? যে আহারে, ঈশ্বরের সৃষ্টি, বেচারা প্রাণী, আমি একে একটু সাহায্য করি। হি ব্রট দ্য স্নেক হোম, বাড়িতে নিয়ে এসেছিলেন সাপটিকে। দেন হি ওয়ার্মড ইট বাই টেকিং কেয়ার অফ ইট, তারপর তিনি সাপটিকে যত্ন করে তাকে উষ্ণতা দিয়েছিলেন। দাস ইটস লাইফ ওয়াজ সেভড, জীবন রক্ষা হয়েছিল। দেখো, দেন, দাস, উই আর ইউজিং লিঙ্কাস। আফটার আ হোয়াইল, আবার লিঙ্কার ব্যবহার করছি। আফটার আ হোয়াইল, কিছুক্ষণ পর, দ্য রিকভার্ড স্নেক ওয়াজ অ্যাবাউট টু বাইট দ্য সন অফ দ্য ফার্মার। সেই সেরে ওঠা সাপটি সেই কৃষকের সন্তানকে কামড় দিতে উদ্যত হয়েছিল। লক্ষ্মীচরণ নোটিসড ইট, লক্ষ্মীচরণ সেটা দেখতে পেয়েছিলেন। অ্যাট ওয়ান্স হি চেজ দ্য স্নেক অ্যাওয়ে ফিউরিয়াসলি উইথ দ্য স্টিক। একটা লাঠি নিয়ে ক্ষিপ্ত হয়ে, ফিউরিয়াসলি ক্ষিপ্ত হয়ে একটা লাঠি নিয়ে চেইজ করে সাপটিকে তাড়া করে তাড়িয়ে দিয়েছিলেন। আনগ্রেটফুল ক্রিচার, অকৃতজ্ঞ প্রাণী, রান অ্যাওয়ে, পালা এখান থেকে। নাও আই হ্যাভ রিয়ালাইজড, এখন আমি বুঝতে পেরেছি, ব্রিংইং ইট হোম ওয়াজ মাই মিস্টেক, একে বাড়িতে আনা আমার ভুল হয়েছিল। আই নিড টু ইউজ মাই কমন সেন্স, আমার কমন সেন্স ব্যবহার করা বেশি, আমার কমন সেন্স ব্যবহার করা দরকার। লক্ষ্মীচরণ আটাড ফার্মলি, লক্ষ্মীচরণ দৃঢ়ভাবে লক্ষ্মীচরণ উচ্চারণ করেছিলেন। কেন কমন সেন্সের কথা বলা হলো? আমরা পয়েন্টগুলো দেখে দেখতে পেয়েছি লক্ষ্মীচরণের দয়া হয়েছিল। দয়া হওয়া, পিটি হওয়া, পিটি, কম্প্যাশন, দিস আর ভেরি গুড ভার্চুস, গ্রেট ভার্চুস। কিন্তু এটাও তো আমাকে বুঝতে হবে কোথায় আমি দয়া পরবশত কি করব আর কি করব না। Where my own life, the life of the members of my family, when our life will be in danger, তখনও কি আমি সেভাবে দয়া দেখাবো? এই কমন সেন্সটা ব্যবহার করার লক্ষ্মীচরণ করেনি। সেই জন্য বলছে আই নিড টু ইউজ মাই কমন সেন্স। লক্ষ্মীচরণ উচ্চারণ করেছিলেন দৃঢ়ভাবে। তাহলে লক্ষ্মীচরণ বর্মন তাহার এই শিক্ষাটা তিনি এখানে পেয়েছিলেন। আমরা এখান থেকে টাইটেল এভাবে বলতে পারি, কমন সেন্স ইজ আ গ্রেট ভার্চু। কমন সেন্স একটা খুব মহৎ গুণ, একটা খুব প্রয়োজনীয় গুণ। আমি তোমাদের যে ইম্পর্টেন্ট পয়েন্টস টু রিমেম্বার যেগুলো শিখিয়েছি, একবার এখানে খেয়াল করে দেখো। When I, as a teacher, give you one model answer, I must make it sure that all the important points that I taught you a few minutes ago will be manifested, will be expressed clearly in this model answer. Now notice it. First, notice the title. এই গল্পের মূল সাবজেক্ট ম্যাটার, ইজ ইট ক্লিয়ারলি এক্সপ্রেসড? বোঝা যাচ্ছে? আমরা বলতে চাইছি কমন সেন্সটা যে গ্রেট ভার্চু, একটা খুব গুরুত্বপূর্ণ, সেটা আমরা এই গল্পে আমরা শিখেছি। আমরা দেখো এখানে ইউজ অফ লিঙ্কার, ইউজ অফ পাস্ট টেন্স, পয়েন্ট ব্যবহার করছি। ওয়ান ইভিনিং হি সপ, ইউজ অফ পাস্ট টেন্স। আমরা কিন্তু ছোট ছোট করে একটা সেন্টেন্সের মধ্যে অনেক কথা বলেছি। আবার দেখো
এই যে এখানে আবার ফেল্ট পাস্ট টেন্স, এখানে ইউজ অফ ডিরেক্ট স্পিচ আমরা ব্যবহার করছি, ডিরেক্ট স্পিচ ব্যবহার, আচ্ছা ডিরেক্ট স্পিচ যখন ব্যবহার করি দেন উই ইউজ প্রেজেন্ট টেন্স, ক্লিয়ার, আদারওয়াইজ উই ইউজ পাস্ট টেন্স। আমি তখন বলছিলাম না তোমাদের কোন ক্ষেত্রে আমরা পাস্ট টেন্স ব্যবহার করব, কোনটা প্রেজেন্ট টেন্স ব্যবহার করব বলে দেবো। When you use direct speech, use present tense. When you just narrate the story, use past tense. He brought the snake home. Then linker, thus linker, warmed past tense, brought past tense, was saved past tense, thus linker, again linker, recovered past tense, noticed past tense, at once use of linker, chased use of past tense, use of direct speech, খেয়াল করে দেখো ইউজ অফ ডিরেক্ট স্পিচ এবং আবার ইউজ অফ পাস্ট টেন্স, অ্যান্ড ইন বিটুইন দ্য ইনভার্টেড কমাস within this direct speech we use present tense. Need, run away, I have, আবার যেখানে সম্ভব নয় সেখানে was এটা দিতেই হবে কারণ আগে ঘটেছে কাজটা, past tense. So today I tried to explain to you, my dear students, today I tried to explain to you how to write a story. First I explained the important points and then I supplied you one model answer. তোমরা আজকে এখানে এই যে মডেল আনসারটা দেখতে পাচ্ছ, তোমরা আজকে ক্লাসের পর তোমরা যদি ফেসবুকে বা ইউটিউবে এই এডুকেশন অনলাইন প্রোগ্রামটাকে তোমরা আবার দেখো, সেখানে থাকে, সেখানে তোমরা স্টোরিটা এই মডেল আনসারটা আবার পেয়ে যাবে। ইউ ক্যান টেক আ স্ন্যাপশট, আই রেকমেন্ড ইউ টু টেক আ স্ন্যাপশট, আ স্ক্রিনশট অ্যান্ড রাইট ইট ডাউন ইন ইউর এক্সারসাইজ বুক। একদমই স্যার যেমনটা বলে দিলেন যে এই মুহূর্তে ধরো যারা লাইভ প্রোগ্রাম দেখতে পাচ্ছ না তাদের জন্য চিন্তার কিচ্ছু নেই, কারণ ফেসবুক লাইভ অর্থাৎ সিটিভিএনের ফেসবুকে গিয়ে এবং তার সঙ্গে সঙ্গে সিনের ফেসবুকে গিয়েও তোমরা এই অনুষ্ঠান সম্প্রচার দেখতে পারো এবং একবার নয় বারবার তোমরা দেখতে পারো এবং তোমাদের যা যা সুবিধা অসুবিধা তোমরা সেখানে কমেন্টও করতে পারো। আমরা পরবর্তী সময় অবশ্যই চেষ্টা করব সেই বিষয়টি দেখার। তো স্যার আমরা তাহলে পরবর্তীটায় চলে যাই। আচ্ছা আমরা তোমাদের প্রথমেই বললাম যে আমরা কিছু কিছু পর্যায়ে আজকে ভাগ করেছি, যেখানে প্রথমে ক্লাস 9 নিয়ে দুটো পর্যায়ে আমরা পড়লাম, টেক্সট ছিল এবং গ্রামার ছিল, এবং তারপর ক্লাস 8-এ আমরা রাইটিং স্কিল করলাম। কিন্তু এই সমস্ত কিছু পড়াশোনা আমরা করলাম, তবু বলবো হাতে আমাদের সময় রয়েছে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো, স্যার রয়েছেন। কিন্তু এবার আমরা একটুখানি মনোযোগ দেব পড়াশোনায় মনোযোগ কিভাবে দেওয়া যায়, কারণ ভীষণভাবে অমনোযোগী হয়ে পড়ি আমরা, বা বলা যায় যে আরও যারা ছোটরা রয়েছে তাদের পড়াশোনায় অমনোযোগিতার জন্য বাবা মাদের বারবার করেই নানা ধরনের টেনশন, নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়। কি করবেন এই মুহূর্তটা স্যার? এই প্রশ্নের আমরা প্রায়শই সম্মুখীন হই, বিশেষত বড়রা আসেন একটা সমস্যা নিয়ে। আমি বিদ্যালয়ে শিক্ষকতা করার সুবাদে দেখতে পাই, এছাড়া সাইকোলজিক্যাল কাউন্সেলর হিসেবে কাজ করার অভিজ্ঞতা থেকে দেখতে পাই, বাবা মায়েরা বড়রা আসেন, ওর না পড়ায় মন নেই স্যার, জানেন পড়তে বসে কিন্তু কিছু মন থাকে না, একবার এদিক একবার ওদিক, একবার এদিক তাকিয়ে থাকে ওই দিক তাকিয়ে থাকে। কিভাবে বাবা মায়েরা যখন অভিযোগটা করেন সন্তানেরা প্রতিবাদ করে, না না আমি পড়ায় মন দিই, আমি পড়ায় মন দিই। কি ঘটে আসলে? আসলে এটা ঘটে একজন ছাত্র বা একজন ছাত্রী যখন পড়তে বসে তখন সে যখন পড়াটায় মন দেয় তার অ্যাটেনশন স্প্যান চিরকালের জন্য এক জায়গায়, অনন্তকালের জন্য এক জায়গায় থাকে, এটা হয় না। মানুষের মনের এটা খুব স্বাভাবিক বৈশিষ্ট্য, ছাত্রছাত্রীদের জন্য এটা খুব স্বাভাবিক বৈশিষ্ট্য, তাদের কিছুক্ষণ পর মনটা বিক্ষিপ্ত হয়ে যায়। ডিস্ট্র্যাকশন কথাটার বাংলা মানে হচ্ছে চিত্ত বিক্ষেপ, অর্থাৎ মনটা, চিত্ত বা মন সেটা বিক্ষিপ্ত হয়ে যাওয়া, এটা খুব স্বাভাবিক ঘটনা। ছাত্রছাত্রী বা ছোটদের আজকে যদি আমি শিক্ষক হিসেবে, বাবা হিসেবে আমি যদি আজকে ছেলে মেয়েদেরকে সারাক্ষণ এটা এক্সপেক্ট করি যে আমার সন্তান, আমার ছাত্র সে যেটা পড়বে শুধুমাত্র সেটাতেই সারাক্ষণ মন দিয়ে থাকতে পারবে, প্রবাবলি আই অ্যাম ডিম্যান্ডিং সামথিং আনরিয়ালিস্টিক।
এটা শুধু ছোটদের ঘটে না, বড়দের ঘটে। তাহলে এই সমস্যাটা তো সমস্যা, নো ডাউট। আমাদের লেখাপড়া শেখার ক্ষেত্রে, আমাদের যে কোনো কিছু শেখার ক্ষেত্রে এটা একটা সমস্যা তৈরি করে। হাউ টু ডিল ইট? দ্য ফার্স্ট স্টেপ ইজ টু অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট হ্যাঁ, অ্যাকসেপ্ট করা যে হ্যাঁ, আমার মনটা না কিছুক্ষণ পড়ছিলাম কিন্তু একটু অমনোযোগী অন্যদিকে চলে গেছিল। অ্যাকসেপ্ট করা। দ্বিতীয় কথা, সেটাকে অ্যাকনলেজ করা, স্বীকার করা যে হ্যাঁ হ্যাঁ আমি অ্যাকসেপ্টেন্সটা নিজের কাছে, অ্যাকনলেজমেন্টটাও নিজের কাছে, প্রয়োজনীয় অন্যদের কাছে। হ্যাঁ আমি না সত্যি সত্যি, হ্যাঁ স্যার আমি না, বা বাবা হ্যাঁ সত্যি আমি না একটু অমনোযোগী হয়ে গেছিলাম। আমি যদি সন্তানকে বা ছাত্রকে অভিযুক্ত করি তুমি অমনোযোগী হয়ে গেছো, আমার অভিযোগটার খুব স্বাভাবিক প্রতিক্রিয়ায় সে হয়তো অস্বীকার করতে যেতে পারে। আমি যদি এটা খুব বাবা মায়েদের মূলত বলি, বড়দের জন্য এটা বলি, ছোটরা পড়তে বসলে যদি অমনোযোগী হয়ে যায়, বরং তাদেরকে আসুন না আমরা একটু সাহায্য করার দৃষ্টিভঙ্গি নিয়ে বলি। হ্যাঁ রে, আমার মনে হলো যে সত্যি একটু তুই কি অমনোযোগী হয়ে গেছিলি, দেখতে দেখতে মনে হচ্ছিল। ও যদি বুঝতে পারে যে হ্যাঁ আমি অমনোযোগী হয়ে গেছি এবং এটা কোনো অপরাধ, না না এটা অপরাধ কিছু নয়, আমি যদি এখন পড়তে বসি আমিও হয়ে যাই কখনো কখনো, আমাদের মানুষের মনে এটা স্বাভাবিক ধর্ম। ছেলে বা মেয়েকে একটু স্পেসটা দেওয়া, অ্যাকসেপ্ট করতে দিন ওকে, এবং অ্যাকনলেজ করতে দিন। তারপরের ধাপটা হচ্ছে যে হ্যাঁ সত্যি তো আমি অমনোযোগী হয়ে গেছিলাম। এটা যারা বড়রা শুনছেন, আপনাদের একটা টেক্সট, অচেনা অজানা একটা টেক্সট আজকে আমি আপনাদের হাতে দিয়ে যদি বলি এটা পড়ে সামারিটা লিখে দিন, দেখবেন একটা কোনো টাস্ক আপনাকে দিলে পড়তে গেলে সব সময় 100% আপনার মনোযোগ ওখানে থাকতে নাও পারে, মনটা বিক্ষিপ্ত হয়ে যেতেও পারে। এটা স্বাভাবিক ঘটনা। স্বাভাবিক ঘটনাকে সহজভাবে স্বীকার করাটা আমাদের প্রথম কাজ। অ্যাকসেপ্ট, অ্যাকনলেজ। তারপর হচ্ছে মনটাকে, ও আচ্ছা আমার না মনটা বিক্ষিপ্ত হয়ে গেছিল, হ্যাঁ আমি না, আচ্ছা ঠিক আছে আপাতত আমি তো এখানে চলে আসি, আবার আমি স্বীকার করেছি, আমি গ্রহণ করেছি, এবং আমি আবার মনটাকে বললাম চল চল আয়, চলে আয়, পড়ার জায়গাটা চলে আয়। আমি যেটা নিয়ে ভাবছিলাম আমি পরে আবার ভাববো ওটা নিয়ে। আমি আবার মনটাকে এখানে আনলাম। একটা বিষয় পড়তে গেলে, একটা 10 মিনিট পড়তে গেলে আমার বেশ কয়েকবার মনোযোগের ঘাটতি হতে পারে, আমাদের যে কোনো মানুষের হতে পারে। মনটাকে আবার বলা যে কাম ব্যাক টু আওয়ার বিজনেস, কাজে চলে আসুন। মন আবার এখানে এলো, এর পরের কাজটা খুব জরুরি। আমি এই সময়টা পড়ব, আমি সকাল 6টা থেকে 8টা, এই সময়টা আমার পড়ার সময়। এর মধ্যে যতবার আমার মনটা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে যাক, আবার ওকে এনে কিন্তু কাজটা আমি পড়ার মধ্যেই আনবো। আমি এখান থেকে যে দিকগুলোতে আমার মনটা গেছে সেই দিকে আমি ওকে যেতে দেবো না, আমি আবার ওকে এখানে নিয়ে আসবো। হলো এটা। লাস্ট স্টেপটা খুব জরুরি, দেখা যে মনটা কোথায় যাচ্ছে। ভালো করে ছাত্রছাত্রীরা ভালো করে শোনো, অভিভাবকরা বুঝে নিন মনটা কোথায় যাচ্ছে। ক্লাস 8-এর একটি ছেলে বা মেয়ে, 9-এর একটি ছেলে বা মেয়ে, বা যে কোনো বয়স নির্বিশেষে যে কোনো মানুষের মনটা যেদিকে যাচ্ছে, মানে আমার মনটা ওখানে যেতে চাইছে, আমার মন ওখানে যাবার প্রয়োজনীয়তা অনুভব করছে। দেখা দরকার কোথায় যাবার জন্য। ফুটবল খেলা দেখা, ক্রিকেট খেলা দেখা, বন্ধু একটা মেসেজ পাঠিয়েছিল সেটাকে রিপ্লাই দেওয়া, একটা ভিডিও আমাকে হোয়াটসঅ্যাপে কেউ পাঠিয়েছে মজার, সেটা দেখার দিকে যাওয়া, কারুর পার্টিকুলার স্পেশাল কারুর সঙ্গে যোগাযোগ করতে চাওয়া। কোথায় যাচ্ছে? যেখানে যাচ্ছে একটা সময় করি, সকাল 6টা থেকে 8টা অবধি পড়লাম, তো 8টা থেকে 8:10 বা 8:15 অবধি সময়টা আমি একটু অন্য কিছু করব। আমি প্রয়োজনে যার সঙ্গে কথা বলার জন্য খুব মনটা আমার দরকার মনে করছে তার সঙ্গে একটু কথা বলে নেব, আমি প্রয়োজনে একটু ঘুরে নেব, একটু ওই জায়গা থেকে সরে নেব। কিন্তু কখনো অস্বীকারের জায়গায় চলে গেলে এই গোটা প্রসেসটা আরও ক্ষতিগ্রস্ত হয়। অ্যাকসেপ্ট করা, অ্যাকনলেজ করা, মনটাকে আবার ফিরিয়ে আনা, একটা নির্দিষ্ট শিডিউল মেনটেন করা। শিডিউল
আমি সকাল 6টা থেকে আমি 8টা অবধি যে পড়ছি, এই সময়টায় আই কিপ মাই মোবাইল ফোন either switched off or in flight mode so that I will not be disturbed by any means. কোনোভাবে আমি ডিস্টার্বড হব না, এই সময়টা আমি পড়ব। রোজ আপনি যদি একটা নির্দিষ্ট সময় কাঠামোর মধ্যে আপনার দৈনন্দিন অ্যাক্টিভিটিগুলোকে সীমাবদ্ধ রাখতে করতে চেষ্টা করেন, আস্তে আস্তে আমাদের শরীর অভ্যস্ত হয়ে আসে, আমার শরীরের মধ্যে থাকা সিস্টেমটা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে আসে যে এই সময়ে আমি এটা করি। রাত 3টে যে ঘুমোতে যায়, সে যদি পরের দিন একটা টার্গেট রাখে, না আমি অমুকে না খুব হেলদি লাইফ লিড করে 10টায় ঘুমোতে যায়, আমিও আজকে 10টায় ঘুমোতে যাব। একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে রাখতে হবে। রোজ রোজ এই সময়টা পড়া, এই সময়টা খেলা, এই সময়টা খেলা দেখা, এই সময়টা বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা, এই সময়টা এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। দেখবেন সন্তানকে নির্দিষ্ট সময়ে রোজ একই সময়ে লেখা, একই সময়ে পড়া, এই সময়টা অঙ্ক, এই সময়টা ইংরেজি, এই সময়টা বাংলা অভ্যস্ত করার চেষ্টা করুন। এই যে লকডাউনের পিরিয়ড চলছে বা এখন আনলকের মধ্যেও ক্লাস হচ্ছে না, আপনি যদি এটা করতে পারেন যে আমরা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে করতে পারি, আমাদের মন সেই কাজের মধ্যেই থাকতে চাইবে। আর খুব জরুরি হলো অনেস্টলি ছাত্রছাত্রীরা যারা শুনছো বা যে কোনো বয়সেরই ছাত্রছাত্রীরা বা যারা লেখাপড়ায় যাদের মন বিক্ষিপ্ত হয়ে যায় কখনো কখনো বলে, সৎভাবে স্বীকার করো যারা শুনছো, খুব জরুরি অনেস্টলি নিজেকে দেখা, নিজের কাছে এই উত্তরটা দেওয়া, আমার মনটা কোথায় যাচ্ছে ট্র্যাক করো, অমুক জায়গায় অবধি যাচ্ছে। এই বয়সে মন বিক্ষিপ্ত হওয়াটাই স্বাভাবিক, কিন্তু ট্র্যাক করা অমুক জায়গায় যাচ্ছে মানে দেয়ার ইজ সামথিং দ্যাট আই নিড, ওখানে মনটা গেলে আমার ভালো লাগছে। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই পড়াটাকে যতটা সম্ভব ইন্টারেস্টিং করে তোলা যায় কিনা। মানে পড়াটাকে ঠিকভাবে পড়তে পারলে ইন্টারেস্টিং করে তোলা যায়, বুঝে বুঝে পড়তে পারলে, আর না বুঝে সেটাকে যদি পড়তে বাধ্য হয় তখন পড়াশোনাটা খুব মনোটোনাস হয়ে যায়। মনোটোনাস হলে মন বিক্ষিপ্ত হবেই হবে, কিচ্ছু করার নেই। চেষ্টা করা যাক যখন পড়বো আমরা যে বিষয়টাই পড়বো বুঝে বুঝে পড়া, কি পড়ছি কেন পড়ছি বুঝে বুঝে পড়া, দেখবে মনটা পড়ায় থাকতে সাহায্য হবে। বাহ, ভীষণ সুন্দর করে স্যার বুঝিয়ে দিলেন। আশা করি এই সমস্যা কম বেশি আমাদের প্রত্যেকেরই লাইফে স্যার কম বেশি থাকে, যে মনোসংযোগ একটু অমনোযোগিতা হয়ে যায়, তার জন্য প্যারেন্টসদের জন্য একটা অসুবিধা হয়ে যায়। হ্যাঁ, অনেক সময় বলেন যে হ্যাঁ, যেমনটা বলছিলেন স্যার যে পড়াশোনায় মনোযোগ হচ্ছে না, কিন্তু স্যার যতটা পরিষ্কার করে বললেন বিষয়টা, আশা করি যদি সেই বিষয়গুলিকে একটু মাথায় রেখে চলা যায় তাহলে এই অমনোযোগিতার অভাবটা, এই যে একটা অমনোযোগিতা, এই বিষয়টাও চলে যায় এবং আশা করি পড়াশোনায় মনোযোগটা চলে আসে। স্যার, আমরা একেবারে শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি, একদম কয়েক সেকেন্ড রয়েছে প্রায় আমাদের হাতে। আজকের স্বাধীনতা দিবস, এই দিনটায় একদম কি বলবেন, একদম এক কথায়? খুব ভালো করে নিজেকে তৈরি করো, যোগ্য নাগরিক করো, সুনাগরিক করো। এই দেশটায় শুধুমাত্র লোক দেখানো কিছু স্বাধীনতা দিবস উদযাপন ছাড়া খুব প্রয়োজন ভালো মানুষের ভালো নাগরিকের। আর সঙ্গে খেয়াল রাখো, বহু মানুষ রয়ে গেছেন যারা খেতে পান না, পড়তে পান না, তাদের কথাটাও যদি আমরা একটু মাথায় রাখতে পারি, তাদের জন্য যদি কিছু করতে পারি, আমরা তবে সত্যিকারের স্বাধীনতা দিবস উদযাপন দেশে করতে পারি। একদমই তাই, অবশ্যই। এবং একটা কথাই বলার যে আজকের দিনটা নয়, গোটা বছরটা, গোটা জীবনটা যাতে প্রত্যেকের ভালো কাটে, এই কামনাই আমরা প্রত্যেক মুহূর্তে করি। তবে আজকের সময় একেবারেই শেষ। তো স্যার, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে বিষয়টি বোঝানোর জন্য, আর তোমাদেরও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী পর্যায়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো।